রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামাত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। কর্মসূচি শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি, এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। তফসিলের প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রহসন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর, সরকারি সম্পত্তি নিজের নামে নেওয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। সিসিইউতে বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে, রোগ মুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। শত শত ঝুঁকিপূর্ণ ভবনে দেদারসে চলছে শিক্ষা কার্যক্রম, রাজুকের ভাঙার আলটিমেটাম থাকলেও মানছে না কর্তৃপক্ষ, ক্ষমতা প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। ৫টি IMEI নম্বরের বিপরীতে ৫০ লাখ হ্যান্ডসেট, ব্যবসায়ীদের আপত্তির পরও পেছানো হচ্ছে না মোবাইল নিবন্ধন কার্যক্রম, বৈধ হবে কিনা জানা যাবে ২ সপ্তাহে। শুরুতেই প্লট দুর্নীতির মামলায় রায়ের খবর। জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডের পর প্লট দুর্নীতির ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার। তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার ৫ম বিশেষ জজ আদালত। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। আর এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীর। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হলো পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার। বৃহস্পতিবার সকালে ঢাকার ৫ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুন রায় ঘোষণা করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়, সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয় দুজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা ৪ বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেন তারা। ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে, রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই ৩ মামলায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে ২২ জনকে। খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের নির্দেশনা দিয়েছেন বিচারক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যাচ্ছি তার কাছে। সিয়াম, আমরা রিপোর্টটা দেখলাম, সেক্ষেত্রে যদি একসাথে বলেন যে কার আসলে কি সাজা হলো? রাব্বি, এখানে হচ্ছে রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি মোট ৬টি মামলা করেছে। যে ৬টি মামলার মধ্যে আজ 3টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মূলত ৬টি মামলাতেই শেখ হাসিনা এখানে মূল আসামি হিসেবে রয়েছেন। তো আজ যে 3টি মামলা রায় ঘোষণা করা হয়েছে, 3টি মামলাতে শেখ হাসিনার 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে 3 লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
কিন্তু বাকি 3টি মামলার মধ্যে বাকি 2টি মামলাতে একটিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং অন্যটিতে সজীব ওয়াজেদ জয় আসামি ছিলেন এবং তাদেরকে একটি মামলাতে অর্থাৎ 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তো আমি যদি একটু রাব্বি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যেহেতু 6টি মামলা দুদক করেছিল, আজ 3টি মামলা রায় হয়েছে। আগামী 1 ডিসেম্বর আরেকটি মামলা রায় হওয়ার কথা রয়েছে, সেটাতেও শেখ হাসিনা আসামি হিসেবে রয়েছেন এবং তাতেও তার আলাদাভাবে সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মামলার ক্ষেত্রে তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিক তারা ওই মামলাতে আসামি হিসাবে রয়েছেন। তো ওই দিন হচ্ছে আমরা আবারও পুনরায় আরেকটি রায়ের দিকে আমরা যাচ্ছি, তবে সেই রায়ের তবে সেক্ষেত্রে সিয়াম আমরা দেখতাম যে প্লট জালিয়াতের এই যে 3 মামলা যে সাজা দেওয়া হয়েছে, আসলে এই সাজার বিপরীত অভিযোগগুলো আসলে কি কি ছিল? এই অভিযোগগুলো যদি বলতে হয় তাহলে রাব্বি আপনাকে শুরুতেই বলতে হবে যে আবাসন নীতিমালার যে প্রথমে যদি আবাসন নীতিমালা বলি, রাজুকের আবাসন নীতিমালার ক্ষেত্রে প্রথমেই আপনাকে রাজধানীতে কোনো প্রকার স্থাবর সম্পত্তির মালিক হওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে যে ধানমন্ডির সুধা সদনে শেখ হাসিনার স্বামী অর্থাৎ ওয়াজেদ মিয়া তার স্থাবর সম্পত্তি রয়েছে এবং সেই স্থাবর সম্পত্তি ওয়ারিশ সূত্রে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় তারা 3জনই সেই স্থাবর সম্পত্তির যেহেতু মালিক, সুতরাং তারা এই সম্পত্তি মানে রাজুকের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে পুনরায় তারা উপযুক্ত নন। কিন্তু আপনি জেনে খুব অবাক হবেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী হয়েও তিনি হলফনামায় এই পুরো ঘটনাটা তিনি গোপন রাখেন এবং তিনি হলফনামা পরবর্তীতে প্লট হস্তান্তরের সময় যে হলফনামা জমা দিয়েছিলেন সেই হলফনামাতে তিনি হলফনামাটি প্রত্যায়িত পর্যন্ত করেননি। সেক্ষেত্রে সিয়াম একটা অভিযোগের মধ্যে রয়েছে যে অনিয়ম জেনেও নিশ্চুপ ছিল সরকারি সংস্থা। এখানে কি সরকারি সংস্থা বলতে রাজুককে বুঝিয়েছে? এখানে রাজুককে বুঝিয়েছে এবং শুধুমাত্র রাজুক নয়, এখানে তৎকালীন যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী ছিলেন শরীফ আহমেদ ভালো করেই জানতেন যে এই হলফনামাটি মিথ্যা এবং শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে কোনোভাবেই এই প্লট পাওয়ার জন্য যোগ্য না। তারা সবাই কর্তৃপক্ষ বা রাজুক এদের আসলে কি শাস্তি দেওয়া হলো? কারণ প্রতিষ্ঠান হিসেবে শক্ত হয়ে দাঁড়ালে তো এরকম ঘটনা সামনে হবে না, সেক্ষেত্রে তাদের ব্যাপারে কি রায় হলো? বা তাদেরকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, যেমন শরীফ আহমেদকে মোট 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং দুদকের চেয়ারম্যান সেজন্য আশা করেছেন যে এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর আমরা যদি রায়ের বিচারের পর্যবেক্ষণে যাই সেক্ষেত্রে কি দেখতে পাই? আদালত কি বলল? বিচারক প্রথমেই তার বিস্ময় প্রকাশ করেন যে 4 বারের একজন প্রধানমন্ত্রী কি করে এই রাষ্ট্রের সঙ্গে এই ধরনের একটি জালিয়াতি করতে পারেন। তো এবং তিনি এই সময় মন্তব্য করেন যে এই ধরনের জালিয়াতি এটা তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো মন্তব্য করার পরবর্তীতে তিনি সুপারিশ করেন যে যদি অন্যান্য সরকারি কর্মকর্তারা ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতির তথ্য পায় তারা যেন সেটা গণমাধ্যমকে এবং সবাইকে জানায়, যার মাধ্যমে দুর্নীতি যেন প্রতিরোধ করা যায়। এবং এ সময় তারা রাজুকের আবাসন নীতিমালায় কিছু সংস্কারেরও সুপারিশ করেন। এর মধ্যে 2টি সংস্কার তিনি সুপারিশ করেন, যার মধ্যে একটি হচ্ছে যে আবাসন নীতি প্লট বা ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ পদ্ধতিটা যেন ডিজিটালাইজেশন করা হয় এবং যারা বরাদ্দ পেয়েছে তাদের নাম যেন মানে সাধারণ মানুষের কাছে যেন তুলে ধরা হয়, জনসম্মুখে যেন তুলে ধরা হয় যে কারা এই প্লট বরাদ্দ পেয়েছে। এবং আরেকটি তিনি সুপারিশ করেছেন যে সরকারিভাবে সুপারিশকৃত হোক কিংবা যে আবেদন করে প্লট যদি কেউ আবেদন করে এবং তিনি যদি তালিকাভুক্ত হন তাকে যেন লটারির মাধ্যমে তাদেরকে প্লট বরাদ্দ দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতির মামলার রায়ের এবং সাজার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যাচ্ছে অন্য খবরে। রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া।
আগামী মাসে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। 7 ডিসেম্বর থেকে 6 দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে নেতারা অভিযোগ করেছেন স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে শুরু হয়ে গেছে বিএনপির নির্বাচনী যাত্রা। ভোটের মাঠে ধানের শীষ জয়ী করতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। নির্বাচনী মাঠ আরও চাঙা করতে বিএনপি থেকে এলো নতুন ঘোষণা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করা হবে, যার প্রত্যেকটিতেই ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এই 6 দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিন জাতীয় প্রেস ক্লাবে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজ স্বার্থে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। অতীত অভিজ্ঞতা থাকায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণের নির্বিঘ্ন জীবন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে চায় দলগুলো। এই লক্ষ্যে প্রথমবার দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। শফিক মুন্সির রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব 6টি ইসলামী দল সহ 8 রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ 8 দল। তবে গণভোট যখনই হোক তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে 7 বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 8 দল। আগামী 30 নভেম্বর থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে 8 দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে 8 দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে 5 দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হ্যাঁ ভোট বিজয় না হয় সংস্কার হবে না, সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই 24-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হ্যাঁ ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। তবে নেতাদের প্রত্যাশা, শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তফসিলের প্রথম দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু উৎসব মুখর করতে তাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ইসি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, এর ব্যত্যয় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা।
2.5 ঘন্টা বৈঠক শেষে ইসি সচিব জানান নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে আর এটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মনিটরিং করবে কমিশন। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। জানানো হয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। এদিকে বিকেলে ইউএনডিপির সরবরাহকৃত ভোটের স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে নির্বাচন কমিশনের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার রোগ মুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা শেষে তাকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন করবে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। 2018 সালে কারাবন্দী থাকার সময় থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। 2019 সালে কারামুক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসার জন্য অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতি পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। প্রায় মাসখানেক চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। একদিন পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি হংকংয়ে আবাসিক ভবনের আগুন। প্রাণহানি বেড়ে 75, আহত অর্ধশতাধিক, নিখোঁজ প্রায় 300। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বছরের পর বছর শিক্ষা কার্যক্রম চলছে রাজধানীর ঝুঁকিপূর্ণ শত শত ভবনে। রাজুক 42টি ভবন ভেঙে ফেলার এবং 187টি ভবন সংস্কারের নির্দেশনা দিলেও সেগুলো এখনও দেদারসে ব্যবহার করা হচ্ছে। ফলে বড় দুর্ঘটনা আতঙ্কে শিক্ষার্থীরা। সম্প্রতি ভূমিকম্পের পর ব্যবস্থা নিতে কমিটি গঠন করে দায় সারছে কর্তৃপক্ষ। আর শুধু তালিকা তৈরি না করে আইনি ক্ষমতা প্রয়োগ করে রাজুককে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই ল্যাবটি কতটা ঝুঁকিপূর্ণ তা এই ছাদের দৃশ্য দেখলেই বোঝা যায়। এই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে আহত হয়েছেন এই বিভাগের একজন কর্মচারী। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। শুধু এই ল্যাব নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন, অবকাশ ভবন সহ মোট 4টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। বারান্দা ও ক্লাসরুম সহ বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। কখনো দেয়াল ও ভীমেও দেখা যাচ্ছে বড় ফাটল, এমনকি আহত হচ্ছেন কেউ কেউ। তবু সামান্য সিমেন্টের প্রলেপ আর জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পুরোদমে চলছে শিক্ষা কার্যক্রম। তাই ভূমিকম্প বা বড় দুর্ঘটনা ছাড়াও সব সময় আতঙ্কে শিক্ষার্থীরা। আমরা ক্লাস করতে করতে ভূমিকম্প ছাড়াও কিন্তু আমাদের উপরে বিভিন্ন সিমেন্টের যে দলাগুলো আছে ওগুলো কিন্তু ধসে পড়ে। আমরা খুব আতঙ্কিত। আমাদের মনে হয় যে জগন্নাথের স্টুডেন্টরা মেন্টালি হচ্ছে যে ধরে নিয়েছে যে কোনো মুহূর্তে আমাদের এখানে একটা বড় ধরনের
ট্র্যাজেডি হবে। আমরা সেটাকে অনেকে উল্লেখ করেছি যে কোনো সময় এখানে জগন্নাথ ট্র্যাজেডি হতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হচ্ছে যে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে নাই। এ ধরনের ম্যাসাকার মোকাবেলা করার জন্য যে ধরনের প্রোটেকশন ব্যবস্থা দরকার, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া দরকার এবং শিক্ষার্থীরা যে বিষয়গুলো দেখে আশ্বস্ত হতে পারে, কোনোটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই। উপাচার্য বলছেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সরাসরি ক্লাস বন্ধ করে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। বিগত সময়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তো আমরা ইতিমধ্যে এই বিল্ডিংগুলোতে কিছু কাজ করেছি এবং রেট্রোফিটিংয়ের জন্য পুরো বিল্ডিংগুলোকে রেট্রোফিটিংয়ের মাধ্যমে উপযুক্ত করে তোলার জন্যে একটা পরিকল্পনাও আমরা অলরেডি প্রণয়ন করেছি একটা ফার্মকে দিয়ে। শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, একই অবস্থা সরকারি কবি নজরুল কলেজেরও। সেখানেও প্রায় সবগুলো ভবন ঝুঁকিপূর্ণ, তবে টনক নড়ছে না কর্তৃপক্ষের। 2023 সালে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় 2705টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করে 187টি ভবনের রেট্রোফিটিং বা সংস্কার এবং 42টি ভবন পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশনা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কিন্তু ঝুঁকিপূর্ণ এসব ভবন এখনো দেদারসে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজুক শুধু তালিকা তৈরি করে থেমে যাওয়ায় এসব ভবন এখনো রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবন মানে সাধারণ অবস্থাতে সে কলাপস করতে পারে। সেজন্য অবশ্যই আমাদের এটাকে নোটিশটাকে আমলে নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার বন্ধ করতে হবে। আর যদি সেটা প্রতিষ্ঠানগুলো করতে ব্যর্থ হয়, অবশ্যই রাজুককে তার উপর যে অর্পিত দায়িত্ব, সেটা জনগণের জীবন রক্ষার্থে সেটা প্রয়োগ করতেই হবে। রাজুক জানিয়েছে, বারবার চিঠি পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানগুলো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এর আগে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজুক, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব শফিকুল আলম আরও জানিয়েছেন, বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচনের আগে যথাসময়ে পদত্যাগ করবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেছেন, কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনও তিনি সিদ্ধান্ত নেননি। নির্বাচন করব ঘোষণা দিয়েছে, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াইয়ের কথা জানান। আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না।
যা আবার হবে দেখা যাবে। এখন বলতে পারেন যে আস্থা, বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিনা এটা জনগণের কাছেই আমি ছেড়ে দিলাম। পাবনা বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। এ সময় ভাঙচুর করা হয় অন্তত 10টি মোটরসাইকেল। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন 3 জন। এছাড়াও ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় সংঘর্ষে জড়ালো বিএনপি জামাতের সমর্থকরা। দীর্ঘদিন ধরে ঈশ্বরদীতে স্থানীয় জামাত ও বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সাহারপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় জেলা জামাতের আমির তালেব মণ্ডলের সমর্থক এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং 3-4টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারব। মোবাইল ব্যবসায়ীদের আপত্তি থাকলেও পেছানো হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। বিটিআরসির সাব কথা NEIR সিস্টেম উদ্বোধন হবে 16 ডিসেম্বরই। বিটিআরসির কমিশনার জানিয়েছেন বর্তমানে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে NEIR সিস্টেম। তবে এই সিস্টেম চালুর আগে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির শুল্ক 58% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টিআরএনবির এক অনুষ্ঠানে বিটিআরসির কর্মকর্তারা জানান দেশে অবাধে ক্লোন হচ্ছে মোবাইলের IMEI নম্বর। বর্তমানে ডাটাবেইজে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় NEIR চালুর সময় পেছানো হচ্ছে না। শুধু 5টা নাম্বার যদি আপনি ন্যূনতম ধরেন 50 লক্ষ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এই জিনিসটাকে যদি আপনি বন্ধ করতে 16 তারিখে একটা কার্যকর হবে। 16 ডিসেম্বরের আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালের বৈধতা যাচাই করতে হবে। এমনও কাস্টমার কেয়ার থাকছে, MIBর সেলস সেন্টার থাকছে। NEI সম্পর্কিত যে কোনো প্রবলেমে সাধারণ নাগরিকরা এখান থেকে হেল্প নিতে পারবেন। বিটিআরসির হিসেবে বর্তমানে 50 থেকে 60 লাখ অবৈধ হ্যান্ডসেট মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। তাদের ট্যাক্সের ব্যাপারটা কি হবে এই ব্যাপারে আমরা চিঠি লিখেছি NBR-কে, ওই বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে। NEIR সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। একদিন পার হলেও হংকংয়ের আবাসিক ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে। গুরুতর আহত হয়েছেন 76 জন। এখনও নিখোঁজ 279 জন। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে ওয়াংফুক কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলোতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া। 7 ডিসেম্বর থেকে 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামাত সহ 8 দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। তফসিলের প্রথম দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। জোটে ভোট করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট। এবং প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। জয়পুতুলের 5 বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেওয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা পর্যবেক্ষণ আদালতের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।